বরাদ্দের চেয়েও কম ব্যয়ে ফাইল ক্লোজ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। নদী শাসনের সুফল পাচ্ছেন দুই পাড়ের মানুষ। যমুনায় দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। রেজিস্ট্রেশনের আবেদন বড় 4 শিল্প প্রতিষ্ঠানের। বছরে আয় হবে অন্তত $600 কোটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। কমিশনার থেকে তিনবারের সংসদ সদস্য হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। অনার্ট হয়ে এই রাজনৈতিক নেতার জীবনাবসান হলো ভারতের একটি নিউটাউন হাসপাতালে। আসলে এটা এখানকার ঝিনাইদহের মানুষ কিন্তু মেনে নিতে পারছেন না তাদের প্রিয় নেতা এভাবে হারাতে হবে। দেশের বাইরে দেশে একটি হোটেলে তার এই মরদেহ যে পাওয়া গেছে, যেটা জানিয়ে রাখি, এটা কিন্তু কোনোভাবেই ঝিনাইদহের মানুষ মেনে নিতে পারছে না। আজকে যে সকালে কলকাতায় যে নিউটাউন এলাকার একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া গেছে, এর পর থেকেই ঝিনাইদহের তার বাসভবন এবং রাজনৈতিক দলের সামনে বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ভিড় করছেন তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। তাদের একটা নেতাকে এক নজর, নেতার সর্বশেষ খবর কিন্তু এক নজর জানতে তারা আসছেন, তার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করছেন। অনেকে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার মরদেহ হয়তো দ্রুতই পরিবারের কাছে বর্ডার হয়ে হস্তান্তর করা হয়, বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং সেটা তারপরে ঝিনাইদহে আনা হবে। তো নেতাকর্মীরা দাবি করেছেন যে তার এই মৃত্যুর সঠিক কারণ কিন্তু তারা জানতে চায়। তারা কেন এই নেতার নিখোঁজের 6 দিন পর তার মরদেহ একটি হোটেলের কক্ষে পাওয়া গেল, সেই ঘটনা কিন্তু তারা জানতে চাই। তো নেতাকর্মীরা আসলে এমনকি বলছেন যে গত 12 তারিখে তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তারপর এক গোপাল বিশ্বাস নামের এক পরিচিতের বাড়িতে তিনি ছিলেন। এরপর থেকে তিনি কিন্তু সেই সময় সদা হাস্যোজ্জ্বল ছিলেন, আমরা সর্বশেষ যেটা জানতে পারছি। এবং 16 মে থেকে তার ফ্যামিলি সহ কলকাতায় যারা পরিচিত আছে তাদের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এবং কলকাতায় যিনি তার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস ছিলেন, তিনিও কিন্তু কলকাতা থানায় মিসিং ডায়েরি করেছিলেন সর্বশেষ তার যে অবস্থান ছিল। কিন্তু এরপর থেকে কিন্তু যে তার কোনো খোঁজ, তার ফোন বা তার ভারতীয় যে নাম্বার ব্যবহার করতেন সেটাও কিন্তু তারা বন্ধ পেয়েছে। এবং সর্বশেষ যেই মেসেজটা হোয়াটসঅ্যাপে এসেছিল যে দিল্লিতে পৌঁছেছি, সঙ্গে ভিআইপিরা আছে, এটাই তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ মেসেজ ছিল। তো নেতাকর্মীরা ধারণা করছেন এই মেসেজ হয়তোবা এই মৃত্যুর সাথে যারা জড়িত বা সেই সময় ছিলেন তারা কিন্তু এটা দিয়েছেন, কারণ যেহেতু কাল কলকাতার নিউটাউন এলাকায় তার মরদেহ পাওয়া গেল। তো নেতাকর্মীরা দাবি করছেন যে তাদের প্রিয় নেতার এই হত্যার সাথে জড়িত যারা আছেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এই ঘটনার পুরো ঘটনাকে নেতাকর্মীরা জানতে চায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে সংসদ সদস্য আনোয়ার আলী মানার 3বারের সংসদ সদস্য ছিলেন এবং তিনি একজন জনপ্রিয় নেতা ছিলেন, মানুষের উপকার করতেন, মানুষের বিভিন্ন সমস্যায় কিন্তু মানুষের দ্বারে দ্বারে নিজেই ছুটে যেতেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সংসদ সদস্য আনোয়ার আলী মানারের মৃত্যুর সর্বশেষ। পরবর্তীতে হয়তো আমরা আরো আপডেট জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে। কলকাতায় ঝিনাইদহের এমপি আনারের মরদেহ উদ্ধারের খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই শেষ হচ্ছে পদ্মা সেতু প্রকল্প। আসছে জুনেই বন্ধ হচ্ছে বাঙালির স্বপ্নের এই প্রকল্পের ফাইল। কর্তৃপক্ষ বলছে নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সবশেষ কিস্তি শোধ করলেও ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে। এদিকে নদী শাসনের সুফল ভোগ করতে শুরু করেছেন দুই পারের মানুষ। রাশেদ লিমনের রিপোর্ট। আক্কাস আলীর এই চওড়া হাসি যেন দিন বদলের এক ছোট্ট গল্প। বয়স 50 পেরিয়েছে, পদ্মাপাড়ি জন্ম, বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে। সরল স্বীকারোক্তি, জীবনে মাছ ধরা বাদে অন্য কিছুই তাই ভাবাই হয়নি। তবে গত 2 বছরে অনেক বদলেছে তার যাপিত জীবন। একসময় দিনভর জাল ফেলে 1000 টাকা পকেটে তোলা দুষ্কর ছিল, এখন দিনের হিসেবটা 3, 4, কখনো 5,000-এ। আমাকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? লাভ হয়েছে, সব দিক দিয়ে লাভ হয়েছে। আমাকে লস হয়েছে, সব দিক দিয়ে ভালো লাভ হয়েছে।
বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল অঙ্কের সমীকরণটা এখানে মেলে খাপে খাপ। অনেক উন্নতমান হয়েছে, আগে থেকে দাম বেশি পায়, শহরে থেকে গাড়ি ভরে ডাইরেক্ট, দূরে দূরে থেকে পাইকারি পরে। আগে যেমন মাছ বেশি পেলেও মানে দাম কম পাওয়া যেত, আর এখন মানে মাছ অল্প পেলেও মানে মাছের দাম বেশি। 4-5 হাজার হয় আল্লাহ দিলে দৈনিক। আর মাত্র কয়েকটা দিন, জুনের 30 তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল, শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। 25 জুন 2022 স্বপ্নযাত্রার শুরু। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া। 2014 সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে 8,708 কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। দুই পারে 16 কিলোমিটার নদী শাসন শেষ। গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় 9,586 কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও 1,000 কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো। প্রকল্প পরিচালক জানিয়েছেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দে হ্যাভ দ্য এভরি রাইট টু ক্লেম। এই ক্লেমটা জাস্টিফাই করবে, আমাদের তো এক্সপার্ট আছে, তারা জাস্টিফাই না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি। আমরা প্রজেক্ট যেহেতু শেষ, আমরা চেষ্টা করছি যে এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। এটা আবার আমার অথরিটিরা যেতে হবে, তো শুধু মন্ত্রী মহোদয় না, এটা পারচেজ কমিটিতে যাবে, মানে প্রাইম মিনিস্টারের কাছে। তো সবাই যখন হবে তখন তাকে টাকাটা আমরা দিই। তবুও প্রকল্পের মোট বাজেট নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি। আমাদের বাজেট তো 32,000 কোটি টাকা ফিক্সড, এত বাড়বে না, কমবে। আমার চাহিদাই তাদের কম আছে, তো কাজে আমি ও অ্যাকসেপ্ট করবো না। হয়তো আমি ক থেকে 10 টাকা কমে খ থেকে 10 টাকা বাড়াবো, এরকম ইন্টারচেঞ্জ হইতে পারে, কারণ টোটালি আমাদের সেভ হবে টাকা। চোখের সামনে এমন পরিবর্তন দেখে দুপারের সাধারণের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া। পদ্মার বুকে জেগে ওঠা এসব চরকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দুপারের বাসিন্দারা। এখনো বসতি স্থাপন না হলেও তারা বলছেন, এখানে কৃষিকাজ করে আপাতত জীবিকার নতুন অনুষঙ্গ পেয়েছেন। তারা পেয়েছেন মৎস্য আহরণের নতুন জায়গা। তবে এর দুই পারের নদী শাসনের যে প্রক্রিয়া চলমান, সেটিকে আরও বেশি বেগবান করতে বারবার তাগিদ দিচ্ছেন তারা। তারা বলছেন, সেই পুরনো অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে জীবন ধারণের এক পথ দেখাবে এই নদী শাসন প্রক্রিয়া। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং এসআর শিপিংয়ের মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়েই বিশ্ব নৌ বাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। $18 বিলিয়ন বিনিয়োগে এই খাত থেকে বছরে আয় অন্তত $6 বিলিয়ন। কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো, 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। একটি হলো এসআর শিপিংয়ের সরওয়ার জাহান, অপরটি জাহানমণি। গত কিছুদিন আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয়। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। 2013 সাল থেকে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে মেঘনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড এবং বসুন্ধরা গ্রুপের 6টি করে, অন্যান্য প্রতিষ্ঠানের 14টি। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। মিলিয়ন্স অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজ যত বেশি আসবে, তত দেশে আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। দেশি জাহাজগুলো অপারেট করার ক্ষেত্রে তাইলে দেশি কোম্পানিগুলোর একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আমাদের ট্রেডের উপরে আছে এবং দেশের টাকা দেশেই থাকছে।
এদিকে বাংলাদেশি মালিকানাধীন শততম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে ম্যাগনা গ্রুপ, ম্যাগনা সেঞ্চুরি, এসআর শিপিং, জাহানওয়ান এবং ভ্যানগার্ড গ্রুপ। রয়্যাল আরাকান জাহাজের নাম দিয়েই এই আবেদন করেছে। তবে বসুন্ধরা গ্রুপ আবেদন জানালো জাহাজের নামকরণ করেনি। প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরো জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। 2024-এর ভিতরে আমরা আশা করি আমাদের 125-এর ভিতরে আমরা পৌঁছাতে পারবো। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজের বহরের মধ্যে 9টি জাহাজ একেবারেই নতুন মাদার ভেসেল। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে 18 বিলিয়ন মার্কিন ডলার, আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে 6 বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দ্বারাই সম্ভব হয়েছিল। আমাদের এখনো মনে আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন অতি অল্প সময়ের মধ্যে গোটা বিশ্ব রাজনীতি একটা অবস্থান করে নিয়েছিলেন, যার ফলে তাকে ইরান ইরাকের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে তাকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সঙ্গে আপনি যদি আজকে হজ করতে যান তাহলে দেখবেন যে সৌদি আরবে সেই আরাফাতের ময়দানের পাশেই সেই যে গাছগুলো, নিম গাছ, যেটাকে সৌদিরা বলে যে জিয়া গাছ, সেই জিয়া গাছ আজকে সমস্ত ওই সৌদি আরবে এখন ছড়িয়ে পড়েছে। আমেরিকাতে প্রেসিডেন্ট জিয়ার নামে শিকাগো শহরে রাস্তার নাম দেওয়া হয়েছিল। তুরস্কে প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় রাস্তার নাম দেওয়া হয়েছিল। এখানে প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাত তিনি ঢাকায় এসেছিলেন। কিউবার ক্যাস্ট্রোর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার যে সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন স্থাপ হয়েছিল, এই বিষয়গুলো আমরা কখনোই ভুলে যেতে পারি না। আজকের যারা শাসক গোষ্ঠী, যারা জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, যারা প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটাকে মুছে ফেলতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়কে পরিণত করবার জন্য তারা তাদের কাজ তারা শুরু করেছে। একেবারে প্রাথমিক স্কুলের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যের অপলাপ করেছেন। মেজর হাফিজ, যিনি তার ওই সময়ে সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আসছে বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়ন নির্ভরতা, যদিও একে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, এতে মিলবে কম সুদের ঋণ। এদিকে অভ্যন্তরীণ উৎসের ওপর থেকে সরকারি ঋণের চাপ কমিয়ে তা বেসরকারি খাতে বিনিয়োগের দাবি উদ্যোক্তাদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। এমন ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। আর এসব কর্মকাণ্ড বাস্তবায়নে কোথা থেকে আসছে অর্থের যোগান তা নিশ্চিতে প্রতি বছরই বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা, পথ নকশা। এই যেমন প্রায় 8 লাখ কোটি টাকার যে বিশাল বাজেট আসতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, সেখানে বড় অঙ্কের ঘাটতি মেটাতে ভরসা বিদেশি ঋণ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও একই অবস্থা। আগামী অর্থ বছরের এডিপি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি টাকাই আসবে বিদেশি ঋণ থেকে। বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের আরো অন্তত 2 থেকে 3 বছর এই ঋণগুলো নিতে হবে। বিদেশি অর্থায়নে হলেই ভালো, কারণ হলো যে দেশীয় অর্থায়নে যখন একটা প্রকল্প বাস্তবায়িত হয় তখন এই টাইমলাইনটা ঠিক থাকে না, তখন খরচ অনেক বেড়ে যায় এবং তখন কিন্তু দুর্নীতির অনেক সুযোগ তৈরি হয়, অনেক যে পলিটিক্যাল প্রেশার সেগুলো ক্রিয়েট হয়। সমালোচনার পাশ কেটে তাই চড়া সুদে ব্যাংক, বন্ড, সঞ্চয়পত্র থেকে সরে এসে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার আগে যত সম্ভব কম সুদে বিদেশি ঋণ সংগ্রহের তাগিদ দিচ্ছেন তারা।
উন্নয়ন সহযোগীদের মনিটরিংয়ের ফলে তখন কিন্তু এই যে অনেক দেরি করে বাস্তবায়ন করা সম্ভব হয় না, তখন কিন্তু যে অর্থের অপচয় বা সেখানে যে অনেক সময় দুর্নীতির যে একটা আশঙ্কা থাকে সেটা কিন্তু থাকে না। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারি ঋণের চাপ কমলে সেই সুযোগ যেন কাজে লাগাতে পারে বেসরকারি খাত, তা নিশ্চিতে সহায়ক মুদ্রানীতি কৌশল সাজানোর দাবি উদ্যোক্তাদের। সরকারি ঋণের পরিমাণ যদি বেড়ে যায় তখন একটা ক্রাউডিং আউট এফেক্ট হয়, যে বেসরকারি খাতে আসলে ঋণ প্রবাহ কমে যায়, ঋণের তারল্য কমে যায়। প্রবৃদ্ধি বাধান্বিত হতে এটা যদি অ্যাভয়েড করতে চাই আমরা, তাহলে আসলে সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রকল্পে অর্থায়নের উৎস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা ও তা সময়মতো শেষ করতে সুশাসন নিশ্চিত করা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের 8 দিন পর ভারতের কলকাতা থেকে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে কলকাতার নিউ টাউনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। পুরো বিষয়টি কিন্তু রহস্যে ঘেরা উপন্যাসের মতো। আপনি জানেন যে বাংলাদেশের ঝিনাইদহ সংসদীয় 4 আসনের সাংসদ, তিনি 12 তারিখ দুপুর 2:40 দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সে তার ঘনিষ্ঠ বন্ধু 25 বছরের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে 17/3 মণ্ডলপাড়া লেনের বাড়িতে ওঠেন এবং তারপর দিন দুপুরবেলা তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এবং তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। 15 তারিখ আপনারা জানেন যে 15 তারিখ তার মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয় এবং সেই হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয় গোপাল বিশ্বাসের মোবাইলে। সে বলা হয় যে উনি দিল্লিতে আছেন এবং সঙ্গে ভিআইপি আছেন। এই মেসেজ থেকেই আসলে মূলত রহস্যের গন্ধ পাচ্ছিলেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত যেটি খবর যোগাযোগ করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে। এবং আপনারা জানেন যে এই গোটা ঘটনা বরানগর থানাতে এফআইআর করার পর গোটা ঘটনাটা 3টি ভাগে ভাগ করে তদন্ত করা হয়। কলকাতা পুলিশের এসটিএফ, সেন্ট্রাল আইবি এবং রাজ্য পুলিশ। সেন্ট্রাল আইবির সঙ্গে সরাসরি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ডিবি হাতে হাত ধরে পুরো অপারেশনটা কিন্তু পুরো অপারেশনটা চালান বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। আমি এই মুহূর্তে নিউ টাউন অ্যাকশন এলাকার যে এই সিনজিভা গার্ডেন যে অ্যাপার্টমেন্টের সামনে রয়েছে, এই অ্যাপার্টমেন্ট ঘিরে সকাল থেকেই কিন্তু স্থানীয় মিডিয়া এবং গণমাধ্যম কর্মী এবং স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্টের ভেতরেই যিনি সাংসদ তার এখনও পর্যন্ত তার দেহর উদ্ধার এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো মাধ্যম থেকে জানানো হয়নি, কিংবা তিনি মারা গেছেন বা তাকে খুন করা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো রকমভাবে কোনো স্টেটমেন্ট ভারতীয় কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশের কর্তৃপক্ষ এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানেনি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে স্থানীয় গণমাধ্যম এবং এখানে উৎসুক ভারতীয় গণমাধ্যমের যে ভিড় এবং তাদেরও কৌতূহল যে আসলে কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়টি গণমাধ্যমের সামনে না আনবে ততক্ষণ পর্যন্ত কি এই রহস্যের প্রকৃত কিনারা কতটা গোয়েন্দা সংস্থারা করতে পারছেন সেইটি এখনও পর্যন্ত সামনে আনা যাচ্ছে না। কিন্তু জানিয়ে রাখি এর মধ্যে যে যতটুকুন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে এসে যে তথ্য এসেছে সেটি ঢাকার গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে অপারেশন চালায় এবং মূলত প্রথম গ্রেপ্তার করা হয় বাংলাদেশের কয়েকজনকে এবং তাদেরই জিজ্ঞাসাবাদের পর কিন্তু সেন্ট্রাল আইবি সুনির্দিষ্টভাবে এই আবাসনে আসেন এবং এই আবাসনে রক্তমাখা কিছু জিনিসপত্র উদ্ধার করা হয় এবং সেখানেই কিন্তু ঘনীভূত হয় রহস্য যে তাহলে কি হলো। সুতরাং এখান থেকে পরিষ্কার যে এমন একটি ঘটনা ঘটেছে সেটি অপ্রত্যাশিত এবং যেটির জন্য দুই দেশের প্রশাসন যৌথভাবে হয়তো কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে গোটা রহস্যের যে কিনারা সেটি কিন্তু তারা করবেন বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। পরিষ্কার করে আমাদের দর্শকদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে তা বিভিন্ন বেসরকারি সূত্রে বেসরকারিভাবে আসছে। পুলিশ কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থার আনঅফিসিয়াল সূত্র এগুলো বলছে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কিন্তু এই সাংসদ মার্ডার হওয়া বা তার দেহ পাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কনফার্মেশন দেওয়া হয়নি। তো এই ছিল আমার কাছে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার নিয়ে যে চাঞ্চল্য তৈরি হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এস এম ইকবাল। ধন্যবাদ।
বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে থাকবো আমি ইকবাল, সঙ্গে থাকবো। ভালো।